আমাদের একটা প্রচণ্ড একটা দৃষ্টিভঙ্গিগত সংস্কার প্রয়োজন। দৃষ্টিভঙ্গিটা আমি এইভাবে বলছি যে আমি কর বাড়াই দিলাম, ওর আয় হোক আর না হোক সেদিকে তাকালাম না। আমি যেখানে আমার ডাইরেক্ট ট্যাক্স বেশি হওয়ার কথা আমি ওইটারে ইনডাইরেক্ট ট্যাক্সমুখী করলাম। তাকে ওই দোকানদারকে যেভাবে হোক ওই ভ্যাট দেওয়ার ব্যাপারে করলাম, যদিও নিতে পারছি না। তো এইভাবে করে হচ্ছে কি, যারা রেগুলার কর দেন তাদের উপরেই চাপটা এসে পড়ে, আর যে দেয় না সে কিন্তু ঠিকই পার পেয়ে চলে যায়। আয়কর আইন বা ভ্যাট আইনগুলো যখন তৈরি করা হয় খুব কষে তৈরি করা হয়, খুব শক্ত করে করা হয়, অত্যন্ত কঠিন। হ্যাঁ, করে করা হয় এই জন্যই যে মানুষ যেন ফাঁকি না দিতে পারে বা ইত্যাদি। কিন্তু প্রয়োগের সময় ওই যাকে ধরবার জন্যই করছি সে কিন্তু ঠিকই পার পেয়ে চলে যায়, আর ওই কঠিন প্রয়োগটা ওই সাধারণের উপর যেয়ে পড়ে। দৃষ্টিভঙ্গির প্রথম পরিবর্তন হওয়া উচিত যে দেয়ার মাস্ট বি এ ট্যাক্স জাস্টিস বা সিস্টেম। হ্যাঁ, দ্বিতীয় দৃষ্টিভঙ্গি কর সুবিচার হতে হবে, কারণ তা না হলে দ্বিতীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে আমি যেন এটা না মনে করি যে আমি যেভাবে হোক ওনার কাছ থেকে বেশি করে কর নেব, নিয়ে আমি খরচ করব। কিন্তু এটা ব্যাপারটা হওয়া উচিত এখন যে আগে আমি খরচ করব যাতে ওনার অ্যাক্টিভিটিস বাড়ে, তারপরে আমি কর নেব বা কর পাবো। এখানে 1 বছর বা 2 বছর, আমি জাপানের একটা উদাহরণ দিয়েই বলবো, 1 বছর 2 বছর আমাকে ওই অর্থনীতির থেকে মানে রস চুষে নেওয়ার মতন করে কর নেওয়ার দরকার নেই, বরং আমাকে একটু ফ্লেক্সিবিলিটি দিয়ে, ওকে অ্যাক্টিভিটিস করতে দিয়ে, ওকে দাঁড়াতে দিয়ে তারপরের বছর আমি কর পাবো বা পাওয়ার ইচ্ছে হবে। আমি স্বাস্থ্য খাতে যদি এখন এই মুহূর্তে একটু বিরাট একটা ভ্যাট বা ট্যাক্স বড়ে দিলাম, মানুষের স্বাস্থ্যের ব্যয় বাড়বে, ওই মানুষ বিদেশে চলে যাবে, আমার অনেক ফরেন কারেন্সি খরচ হবে। আমি যদি এখানে স্বাস্থ্য খাতে সত্যি প্রকৃতপক্ষে যদি ব্যয় করি, এম্পাওয়ারমেন্ট করার জন্য বা সেবা করি, তাহলেই আমার এই মানুষের কস্ট অফ ডুইং বিজনেস বা তার পারচেজিং পাওয়ারটা কমে যাবে না, সে থাকবে, সে স্বচ্ছ থাকবে। অর্থাৎ দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাকে সুশাসনটা আগে নিশ্চিত করতে হবে। ওই ডিম আগে না মুরগি আগের এই পদ্ধতিতে না যেয়ে বরং আগে মুরগিকে বাঁচতে দিতে হবে, মুরগি ডিম পাড়বে, তারপরে সেই হবে। তো সেই জন্যেই বাজেট বড় হতে হবে, এই কারণে ব্যয়ের বাজেটটা বড় হতে হবে। সেই ব্যয় আবার এরকম না, রাসেল সাহেব ঠিকই বলছিলেন, ওই অপ্রয়োজনীয় ব্যয় না, মানে আমি ব্রিজ বানালাম, আমি এ করলাম, তার কোনো উপকারিতা নাই, কিচ্ছু নাই, আমি করলাম 10 টাকার জিনিসকে 25 টাকা ব্যয় দেখিয়ে করলাম, এই ব্যয় না। এই ব্যয়টা হতে হবে স্বচ্ছ, মানে সম্পদ সৃষ্টিমূলক ব্যয়, যেটা দিয়ে আমার সম্পদ সৃষ্টি হবে। কারণ সম্পদ সৃষ্টি হলেই আমার ইকোনমি রোল করবে, আর ইকোনমি রোল করলেই আমি পরে ট্যাক্স পাবো। সম্পদ সৃষ্টিমূলক ব্যয় কী ধরনের? সম্পদ সৃষ্টি মানে এমন কাজ করতে হবে, যেমন আমি বলি এই মুহূর্তে শিল্প উদ্যোক্তা তৈরি করতে হবে, কারণ সবাই বসে গেছে, চলতে পারতেছে না। তাকে আমার প্রয়োজন হলেই প্রত্যেকের টাকা দিয়ে তাকে দাঁড়াতে দিতে হবে। আমি এইবার জাপানের উদাহরণটা দিই। 1997 সালে যে এশিয়ান ক্রাইসিস হয়েছিল, জাপান তখন এই সমস্যায় পড়লো যে আগের দশকে এই বাবল বাস্ট হয়ে যাওয়ার সময় ব্যাঙ্কগুলো প্রচুর লোন দিল ওই যে হাউজিং কোম্পানিতে। হ্যাঁ, এখন এত দামি বিল্ডিং বানানো হলো যে ওইটার আর কেনার লোক নাই, ফলে ধপাস করে ওই খাতটা বসে গেল। আচ্ছা, গেলে তখন জাপান গভর্নমেন্ট দেখলো ও বসে যাওয়া মানে হচ্ছে ব্যাঙ্কগুলোও বসে যাওয়া, কারণ ব্যাঙ্ক লোন দিয়েছে, আর ব্যাঙ্ক বসে যাওয়া মানে হচ্ছে ইকোনমিতে হাওয়া হয়ে যাবে, আস্থা নষ্ট হয়ে যাবে, ফলে ওই মানুষ টাকা পয়সা এদিক ওদিক করে ফেলবে। সেই জন্য সে কী করলো, 683 ট্রিলিয়ন ইয়েন তার নিজের টাকা, মানে ট্যাক্সের টাকা সে দিয়ে দিল ব্যাঙ্কগুলোর সাথে, একটা চুক্তি করে দিল যে আগে ভাই তুমি নিজে দাঁড়াও, তোমার ওই যে লস হয়েছে ওটা পরে দেওয়া যাবে, ব্যবস্থা করা যাবে, তুমি এইটা দিয়ে তুমি দাঁড়াও, তুমি আগে জনগণের আস্থাটা ঠিক রাখো। ব্যাংকের আস্থা ঠিক না রাখলে পারলে আমার ইকোনমি হয়ে যাবে। আমার এখানে যেমন যে প্রবলেম, আমি ব্যাংক খাতকে শুধু বসিয়ে যেতেই দিচ্ছি, আস্থা নষ্ট করে দিচ্ছি। এইটা না করে আমার এমন একটা পদ্ধতিতে যেতে হবে যে আমার সকলের যেন আস্থাটা ঠিক বাড়ে, টাকা জমা হয়, এবং খরচের নিয়ন্ত্রণের ব্যাপারে বলছি এই জন্যেই আমরা নানানভাবে স্টাডি করে দেখছি, ওই তৌফিক সাহেব আমরাও স্টাডি করে দেখেছি
সেটা হচ্ছে জনগণ কর দেওয়ার সময় এইটা ভাবে যে আমি যে করের টাকাটা দিচ্ছি এটা কি গনিমিয়ার বালিশের ভিতরে যাবে, না এই টাকা কেউ লুটপাট করে অন্যদিক নিয়ে যাবে, তাহলে আমি কেন কর দেব? এবং আমি কর দিচ্ছি সার্ভিস পাবো বলে, তা আমি এদিকে করও দিলাম, সেই করের টাকা টিচার রাখলেন, সেই টিচার পড়াচ্ছে না, সেই টিচার আমাকে আবার আলাদা করে কোচিংয়ের জন্য আমার পকেটের পয়সা নিচ্ছে, তারপরে ইত্যাদি করছে। তা সুতরাং এমন আয়, ওই যে উৎপাদনমুখী যেটা বলছি, যে আমাকে ব্যয় করতে হবে, হ্যাঁ আমার শিক্ষায় ব্যয় করতে হবে, স্বাস্থ্যতে ব্যয় করতে হবে, এই জন্যই যে ওটা যেন ন্যায্য ব্যয় হয়, ওটা যেন ওখান থেকে হাওয়া হয়ে না যায়। জনাব।